যে রেলিক মেথডের মাধ্যমে কয়েকটা মেথডের মাধ্যমে আমরা কি করেছি, যে ফ্রিকোয়েন্সি কত বা আমার টাইম পিরিয়ড কত সেগুলো আমরা বের করেছি, রাইট? তো রেলিক মেথডটা কি ছিল, এখানে একটা আমরা সলিউশন ধরে নিই যে এক্স এক্স এর ভ্যালুটা কত হবে, একটা সলিউশন সিম্পল হারমোনিক মোশনের যে সলিউশনটা হয় ন্যাচারালি, রেলিক মেথড যেটা। তা এই মেথডটাতে এই রেলিক মেথডটাতে যেটা হয় সেটা হচ্ছে কি, তারপরে আমরা কি করি যে দুটো কন্ডিশন ধরে নিই, যে একটা কি এর মিন পজিশনে এর কাইনেটিক এনার্জি এবং ম্যাক্সিমাম পটেনশিয়াল এনার্জি কি ম্যাক্সিমাম পজিশনে মানে ফ্রিকোয়েন্সির, এই দুটো সমান হবে। এটা হচ্ছে রেলিক প্রুফ করছে, এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল মেথড থেকে তারপরে কি হয়েছে প্র্যাকটিক্যাল বা এক্সপেরিমেন্টাল মেথড থেকে আমরা এখানে আসছি। ওকে, তো মেন কথা, আহ, এটার মাধ্যমে কি কি দেখেছিলাম আমরা, ট্রান্সভার্সও দেখেছিলাম তাই না? প্রথমে লঙ্গিচুনিয়ালের জন্য দেখেছিলাম, পরে ট্রান্সভার্সের জন্য দেখেছিলাম। মেনলি তাহলে আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করা জানি, যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি, তাই না? এখন যদি আমরা এর ভ্যালু বসাই তাহলে আমরা একটা ইয়ে পাবো। আর এই যে ডেল্টা, যেটা ডেল্টাটা আমি এর কি বলছিলাম, যদি আমাদের শ্যাফটটা আইদার ট্রান্সফার পজিশনে থাকুক বা লঙ্গিচুনিয়াল যে পজিশনে থাকুক না কেন, দুই পজিশনের ক্ষেত্রে কি আমরা একটা ডেল্টার ভ্যালু পাবো। এখন ডেল্টার ভ্যালুটা কি আমাদের, যদি আমরা কি জানি, যদি এমন থাকে যে সোজাসুজি নর্মালি যদি থাকে এইভাবে, তাহলে কি করতে পারি আমরা, আমরা কিন্তু সলিড মেকানিক্স ইউজ করে কি সলিড মেকানিক্স ইউজ করে ফ্রিকোয়েন্সি কত হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু আমরা বের করতে পারি। ওকে, তা আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে রেলিক মেথডে একটা জিনিস কিন্তু বাদ দিয়েছে, বা এর আগে যে কয়টা মেথড দেখছি যদি আমরা দেখি, যে এখানে কিন্তু আমরা এই স্প্রিং বা এই শ্যাফট যেটাই হোক না কেন, তার ভরটা কিন্তু আমরা কখনো ক্যালকুলেট করিনি বা কাউন্ট করিনি, তাই না? আমরা সবসময় কি কাউন্ট করছি, আমরা সবসময় কাউন্ট করছি কি, যে এখানে একটা মাস আছে, ওই মাসটা কাউন্ট করছি, মাস অফ এ বডি। কিন্তু যদি এই কনস্ট্রেন্ট যেটা, এই যে সেইটা যদি আমার কনস্ট্রেন্টটা যদি কনসিডারেশন আনা হয়, তাহলে কি হতো, মানে একটা মনে করেন শ্যাফট আছে, শ্যাফটের উপর কি একটা টারবাইন আছে। তো এখন আমরা কি টারবাইনের ওজনটা তো অনেক বেশি, এই কারণে কি হচ্ছে আমরা ডাব্লু নিয়ে ক্যালকুলেট করলাম। এই ক্ষেত্রে বলতেছি আমি, লেটস সে মোটরের সাথে মনে করেন মাউন্ট করা আছে। কিন্তু আমরা যদি এখানে বলতে চাই যে টারবাইনের ফুল টারবাইন অ্যারেঞ্জমেন্ট কি, শ্যাফটেরটা যদি আমরা না নিই, কনসিডার করি, জাস্ট টারবাইনের মাসটা নিয়ে কনসিডার করতেছে, এটা রেলিক বলে গেছে। কিন্তু আসলে কি ইন প্র্যাকটিক্যাল আমাদের এই শ্যাফটারও ওজনটা মাঝে মাঝে কনসিডার করা লাগে। এখন এই কনসিডারেশনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি যে এটার ইম্প্যাক্টটা কতটুকু, যে আমাদের যে আমরা ইয়েটা নিয়ে কাজ করতেছে, যে আমরা যে একটা শ্যাফটের মাসটা যে কনসিডার করলাম, এটার ইম্প্যাক্টটা কত দূর হতে পারে, সেটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে দেখেন, এটা হচ্ছে, তাহলে কি হচ্ছে, এটা একটা ইনার্শিয়া আমার এফেক্ট করতেছে, এফেক্ট অফ ইনার্শিয়া অফ দ্য কনস্ট্রেন্ট ইন লংজিচুনিয়াল ভাইব্রেশন। তাহলে দেখেন একটা শেফট আছে, এই শেফটটা কি, এটা কি আপ এন্ড ডাউন হচ্ছে, তাহলে কি লংজিচুনিয়াল ভাইব্রেশন হচ্ছে না আমার? তা লংজিচুনিয়াল ভাইব্রেশনের কথা যদি আমরা কনসিডার করি, তাহলে শেফটার অ্যারেঞ্জমেন্ট হবে এটা। এখন যেহেতু আমাদের কি একটা কনস্ট্রেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে, মানে এই যে পুরোটা, যেটার দৈর্ঘ্য আমি কি বলছি ছোট এল, লেন্থ অফ দ্য কনস্ট্রেন্ট, হ্যাঁ, বা শ্যাফট আপনার মনে করেন। এখন আমি কি করব, আমরা ডিফারেন্সিয়েশনে কি জানি, একটা পার্ট নিয়ে আমরা জাস্ট একটা খুবই ছোট একটা পার্ট নিয়ে আমরা কাজটা প্রথমে শুরু করব। এই যে এখানে যেটা করছি, প্রথমে আমরা একটা খুবই ছোট মানে ডেল্টা এক্স একটা ছোট পোর্শন নিয়ে কাজ করব,
পরে যদি ইন্টিগ্রেট করে দিই এটুকুর মধ্যে কি এটুকুর মধ্যে কি হচ্ছে এটা যদি আমরা বের করতে পারি তাহলে তো বাকিগুলো আমাদের কাছে বের করা এতটা কঠিন হবে না। এখন যদি আমরা ক্যালকুলেশনে আসি তাহলে কি হয় দেখি। এখন কি বলছে, আমরা কি করলাম, এম ওয়ান দিয়ে আমরা বলছি যে এই মাস অফ কনস্ট্যান্ট পার ইউনিট লেন্থ, মানে কি এই মাসটা মানে এম ওয়ান দিয়ে বুঝছে পার ইউনিট লেন্থে এর মাসটা কত, মানে 1 মিটারে, মানে 1 মিটার যদি ধরে 1 মিটারের মাসটা কত, 2 মিটারের মাসটা কত, মানে 1 মিটারে জাস্ট এর মাসটা কত, এটা যদি হিসাব করি তাহলে আমরা কি পুরোটা হিসাব করতে পারবো না। টোটাল মাস অফ দ্য কনস্ট্যান্ট কি হবে, 1 মিটারে যত হবে ইন্টু যত এল, আমার যদি 100 হয় তাহলে 100 গুণ হবে লেন্থটা। তারপরে কি আসতেছে, ভিতে কি লংজিচুনিয়াল ভেলোসিটি অফ দা ফ্রি এন্ড, মানে ফ্রি এন্ডের একটা লংজিচুনিয়াল ভেলোসিটি, একটা ভেলোসিটি তো নড়বে না, যেহেতু ডিসপ্লেসমেন্ট হবে তার মানে একটা ভেলোসিটি ইনডিউসড হবে। ওকে, তারপর যেটা আসি, তারপর যদি বলতে যাই যে আসলে এখানে কি হতেছে, যদি আমরা বলতে যাই যে আমরা ছোট্ট পোর্শনটা নিয়ে কাজ করব, তাহলে কনসিডার স্মল এলিমেন্ট অফ দ্য কনস্ট্যান্ট এট এ ডিস্টেন্স এক্স, তাহলে এই এক্স ডিস্টেন্সে আমরা নিয়ে নিচ্ছি, এই যে এক্স ডিস্টেন্স, একটা ছোট একটা পোর্শন। হুম আর আমরা যেটা নিচ্ছি নিয়ে কাজ করছি সেটা লেন্থটা কত, ডেল এক্স। এবার এবার কি করব, আমরা যদি বলতে চাই যে এখানে ভেলোসিটি ভি ধরছি, এখানে তাহলে কত হবে, যদি আমরা ওই ভেলোসিটি স্মল এলিমেন্টের ভেলোসিটি মাপতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, আমাদের এখানে কি আসতেছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা কি আমি বলি, ভেলোসিটি একটা রেশিও আমরা এখানে ক্রিয়েট করছি, যে বড়টার ভেলোসিটি যেটা প্লাস স্মলের ভেলোসিটি দিলাম ছোট ভি, ইকুয়ালস টু কি বড়টার কতটুকু লেন্থ হয়েছে, তাহলে লেন্থ হচ্ছে এল বাই হচ্ছে এই ছোট এই পোর্শনটা, তাহলে এক্স। এভাবে করে যদি আমরা এটাকে এখানে নিয়ে যাই, ছোটটার ভেলোসিটি যদি মাপতে চাই তাহলে দেখেন এক্স বাই এল কি আসে, এটা কিন্তু টি না, এটা এল, আর আসে হচ্ছে কি ভি, তাহলে এটাই আসতেছে না স্মল এলিমেন্টের। স্মল এলিমেন্টের তাহলে আমরা কিন্তু ভেলোসিটি কেন আমাদের জানা লাগবে, আমরা জানি কি কিছু কাইনেমেটিক স্পিড বা কিছু কাইনেমেটিক এনার্জি ইনডিউসড হয়, তা ওইটা বের করার জন্য আমরা কি ভেলোসিটিটা নিয়ে কাজ করতেছি। তাহলে যদি বলি আমরা ভেলোসিটি নিয়ে যে তাহলে কাইনেমেটিক এনার্জি পজেসড বাই দ্য এলিমেন্ট, ওই এলিমেন্টের কতটুকু হবে, মাস ইন্টু কি ভেলোসিটি স্কয়ার, আর যদি কি হাফ হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি, মানে হাফ এম ভি স্কয়ার। তাহলে কি আমরা জানি কি এমটা জানি না আমরা, এমটা তাহলে কি হবে পার ইউনিট লেন্থে, আমি বলছি কত যে এম ওয়ান, তাহলে হাফ ইন্টু মাস কি হবে এম ওয়ান ইন্টু ডিএক্স, কারণ আমরা এটুকু নিয়ে কাজ করতেছি, টোটালটা না, এটুকু ডিএক্স ইন্টু হচ্ছে কি আমার যে ভেলোসিটি সেটার স্কয়ার, তাহলে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে এই রূপটা আসে। ওকে, তারপরে আবার কি হচ্ছে এখানে, যদি দেখি টোটাল কাইনেমেটিক এনার্জি প্রসেস বাই দ্য কনস্ট্যান্ট, হ্যাঁ, তাহলে আমরা যদি টোটাল যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, আমার যে এলিমেন্টটাকে এখানে যদি আমি 0 ধরি, এখানে যদি লেন্থ এল ধরি, তাহলে এই বরাবর আমার ইন্টিগ্রেশন করে দিতে হবে, তাহলে এটা আমরা পাওয়া শুরু করব। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি, আমরা আপার লিমিট কি ধরলাম এল, লোয়ার লিমিট 0, যদি আমরা ধরি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি এমন একটা ফর্মুলা পাই, হাফ কি এমসি বাই 3। এখন
এমসি এখানে কেন আনছি, এই যে এই পজিশনটা দেখেন আমাদের, এই আসলে আসে হচ্ছে এমন দেখতে, হাফ m1 × l/3 v²। এখন আমরা জানি কি, আমরা এখানে ধরে নিয়েছি কি, যে টোটাল মাস অফ দ্য কনস্ট্রেইনের টোটাল মাসটাকে আমরা বলছি যে এত। এই জন্য আমরা জাস্ট রিপ্লেস করলাম, আর কিছুই না, সাবস্টিটিউট করলাম। এখন দেখেন, এখন হচ্ছে ইফ আ মাস অফ কত mc/3 ইজ প্লেসড এট দ্য ফ্রি এন্ড, তার মানে কি আমাদের এখানে যদি যেটাকে আমরা, যে মাসটাকে আমরা অ্যাকচুয়ালি কনসিডার করতেছিলাম এতক্ষণ, মানে কনস্ট্রেইনের না, মনে করেন কনস্ট্রেইনটার ভর এখন নাই, এই কনস্ট্রেইনের কোনো ভর নাই, সেক্ষেত্রে যদি আমরা mc/3 একটা মাসের যদি এমন একটা হুইল বা একটা ডিস্ক যদি লাগাই, তাহলে কি এর উপর কাইনেমেটিক যে এনার্জিটা ইনডিউসড হবে সেটা এমন দেখতে হবে না, যে mc/3 মানে জাস্ট আমরা এবার কি কনসিডার করলাম না, হ্যাঁ, কনস্ট্যান্টটাকে নেগলিজিবল ধরলাম, ধরে যদি আমরা জাস্ট ডিস্কটার ওজনটা এটা দিই, এটা কি ডিস্কের ওজন, আমাদের এটা কি ডিস্কের ওজন, আমি যদি ডিস্কের ওজনটা দিই, এই যে ডিস্কের ওজনটা যদি এটা দিয়ে রিপ্লেস করি, ডাব্লু ছিল না এর আগে, ডাব্লু কে রিপ্লেস করলাম mc/3 দিয়ে, আর এই যে এটা, এই মাসটাকে এখন ধরলাম কি নেগলিজিবল, যদি এমন থাকে, এমন কন্ডিশনের ক্ষেত্রে, তখন আমাদের কি হচ্ছে, তখন আমাদের বলতে পারি না যে এটা টোটাল কাইনেমেটিক এনার্জি এমন হয়। এখন যদি আমরা একটু খেয়াল করি, যে যদি আমরা সম্পূর্ণ রিপ্লেস করি হুম mc/3 দিয়ে, তাহলে কি এটা কি আমরা যদি কনস্ট্যান্ট ধরেও করি, তাহলে তার সমান আসে না, কনস্ট্যান্ট ধরে যদি টোটাল এনার্জি নিই, বা টোটাল এনার্জি পজেস বাই দ্য কনস্ট্যান্ট ইকুয়ালস টু, এই যে এই লেভেলে আসে না, যে আমার ডিসটা থাকা অবস্থায় সেম আসে না দুটো ইকুয়েশন। দুটো ইকুয়েশন সেম আসার কারণে আমরা কি বলতে পারি, যে এরা তাহলে কি ডাইনামিক্যালি ইকুইলিব্রিয়াম বা ডাইনামিক্যালি সেম, দ্য টু সিস্টেম, মানে দুটো সিস্টেম নিয়ে কথা বললাম না, একটা হচ্ছে কি আমি কনস্ট্যান্টের মাসকে ক্যালকুলেট মানে গণ্য করলাম, সে সেই রেসপেক্টে আমার কি এনার্জিটা কতটুকু আসছে কনস্ট্যান্ট। এবার কি বললাম, যে আমরা এই কনস্ট্যান্টটা মাসটা আসলে আমরা আমরা কি নেগলেক্ট করে দিচ্ছি, জাস্ট এই এই mc/3 যেটা আসছে সেটা দ্বারা যদি আমরা এই ডিস্কের ওজনটাকে রিপ্লেস করে দিই, ডিস্কের ওজনটা যদি mc/3 হয়, তাও তো এই কনস্ট্যান্টের উপর যে কাইনেমেটিক এনার্জিটা গেইন হবে সেটা কত হবে, সেমই হয়। তার মানে কি এই দুটো সিস্টেমকে আমরা বলতে পারতেছি ডাইনামিক্যালি ইকুইলিব্রিয়াম, কারণ কি ডাইনামিক পজিশন যেখানে ভেলোসিটি আছে সে জায়গায় কি এরা সেম ইকুয়েশন শো করতেছে। দেয়ারফর দ্য ইনার্শিয়া অফ দ্য কনস্ট্যান্ট মে বি অ্যালাউড ফর বাই অ্যাডিং 1/3, কি লিখছে 1/3 অফ দ্য মাস টু দ্য ডিস্ক এট দ্য ফ্রি এন্ড। তার মানে কি, যে আমরা যে এই কনস্ট্যান্টটাকে যদি আমরা ইনার্শিয়াটাকে বা কনস্ট্যান্ট মাসটাকে যদি কনসিডার করি, তার এফেক্টটা কত হবে, 1/3 অফ টোটাল কনস্ট্রেনের কি আমার মাসের উপর, মানে টোটাল কনস্ট্রেন্ট লেন্থের উপর, লেন্থ না সরি এটা মাসই হবে, মাসের উপর 1/3 অফ দ্য মাস। তার মানে যদি 1/3 এর কম হয়, আমরা যদি 1/3 এর কম ধরি এই এমসির ভ্যালুটা, যে ডিস্ক এখানে যেটা আছে আমাদের, সেটাকে কি 1/3 এর কম নিয়ে গেলাম লেটস সে, হ্যাঁ, তার থেকে যদি মানে 0.33 থেকে যদি কম নিই, তাহলে আমরা কি নেগলেক্ট করলেও চলে, কিন্তু 0.33 আপ যেই হয়ে যাবে আমাদের শ্যাফটের ভরটা, তখন আমাদের কনসিডারেশনে আনতে হবে। একটু ক্লিয়ার? এখন যদি আমরা কি করি, যে যদি ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশনের ক্ষেত্রে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশনে এর ইম্প্যাক্টটা কত থাকে, তাহলে কি করতে হবে আমাদের, কিছু না, জাস্ট যদি এমন হয় যে একটা আমাদের যদি মাসকে কনসিডার করতে হয়, এর ইম্প্যাক্টটা থাকবে টোটাল যেটুকু আমার ওয়েট হবে সিস্টেমটার বা কনস্ট্যান্টটার, যে টোটাল ওয়েট হবে তার 1/3% আমার অ্যাড করলে চলতেছে।
এটাই জাস্ট এখানে বলছে। তাহলে আবার আরেকটু রিভিউ করি। সেটা হচ্ছে কি, আমি কি করলাম এখানে, প্রথমে এই কনস্ট্রেন্ট যেটুকু, এই যে শ্যাফট কনস্ট্রেন্ট বলি বা শ্যাফট বলি, যেটা শ্যাফটের ভরকে আমি গণ্য করলাম। গণ্য করে কি পেলাম, আমি একটা টোটাল কাইনেমেটিক এনার্জি পেলাম যদি আমরা এত ভেলোসিটিতে কি ডিস্কটাকে নাড়াই। তাহলে যদি এখন আমরা কি করছি, mc/3 পাইছি, তাই না, এখানে থেকে একটা এক্সপ্রেশন। এখন যদি বলি যেখানে আমার এই যে কনস্ট্রেন্টটাকে নেগলিজিবল মাস ধরা হয়, মানে আমাদের শ্যাফটার মাসটাকে গণ্য করলাম না, ওর উপর যা মাউন্ট করা আছে সেটা টারবাইন হতে পারে বা রোটর যেটাই হোক, সেটার ওজনটাকে যদি আমরা mc/3 রিপ্লেস করে দিই, হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা একটা ডাইনামিক্যালি ইকুইলিব্রিয়াম সিস্টেম পাচ্ছি। দুটো সিস্টেমে কাইনেমেটিক এনার্জি সেম আসতেছে, তার মানে কি টোটাল কাইনেমেটিক, তাহলে ডাইনামিক একটা সিস্টেম, সেম ডাইনামিক সিস্টেম পাচ্ছি, বাট কি, বাট ডাইনামিক্যালি ইকুইলিব্রিয়াম পজিশনে আসতেছে। এখন আমরা তারপরে কি করতেছি, তারপর আমরা এই ডাইনামিক্যালি ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য আমরা বলতে পারি, যদি আমরা কখনো, রেলিক মেথড কি করছে, আমাদের গণ্য করিনি কিন্তু নেগলিজিবল মাস অল টাইম ধরছে, যদি আমরা কখনো এই মাসটাকে গণ্য করি, লেটস সে যে শ্যাফটের মাসটাকে যদি গণ্য করি, তাহলে ওর ইমপ্রেশনটা থাকবে কত, 1/3, এটা যাতে মনে থাকে, 1/3 অফ দা শ্যাফট মাস। তাহলে শ্যাফটের মাসের 1/3%টা আমার ফ্রিকোয়েন্সি বা ন্যাচারাল ভাইব্রেশনে কি করবে, ইমপ্রেশন ফেলাবে। বাকিটা তো আপনার পড়বে যে রোটরটা ছিল সেটা থাকবে। তার মানে কি আমার ইকুয়েশনটা তখন একটু চেঞ্জ হয়ে যাবে। এর আগে জাস্ট এস এম ছিল না, এখন এস এম এস বাই এম প্লাস mc/3, মানে আমার টোটাল যে কনস্ট্যান্ট, টোটাল যে শেফটের যে ওজন, সেই ওজনের কত, 1/3% আমার কি ইমপ্রেশন ফেলাবে। ঠিক একই ভাবে যদি আমরা ট্রান্স ইনার্শিয়া, মানে এফেক্ট অফ ইনার্শিয়া অফ কনস্ট্যান্ট ইন ট্রান্সভার্স ভাইব্রেশন, এরা কি দেখলাম লংগিচুনিয়াল, এবার ট্রান্সভার্স, তাহলে কি এদিক এদিক মনে করেন এই ওঠানামা করতেছে, তার মানে কি একটা ডিসপ্লেসমেন্ট, মানে কি এটার একটা ভাইব্রেশন ইনডিউসড হবে এর মধ্যে। এখন তাহলে কি আমরা বলতে পারি যে এই ছোট একটা, আবার এখানে ছোট একটা এলিমেন্ট নিব, এই ছোট এলিমেন্টের ভেলোসিটিটা কি, এই যে এটা, এই ভ্যালুটা যেটা আসছে সেটা অ্যাকচুয়ালি বিম, এই যে এ পর্যন্ত আমরা কি জানি, বিম মেকানিজম ইউজ করে আমরা, বা বিমের ডিফ্লেকশন যেটা ইউজ করে একটুকু কনস্ট্রেনের, যে এই যে এটা আর এটা একটুকু যেটুকু ভ্যালু দেয় ডেল্টা এক্স, সে ভ্যালুটা আমরা এটা বসাইছি। তারপরে কি হয়েছে, তারপরে তার সাথে কি ভেলোসিটি গুণ করছি, এটা মেনলি একটু হায়ার লেভেলের এই সলভটা দেখলাম যে মাস্টার্সে করে, সো আপনাদের একটুকু মনে রাখলেই হবে। এখন যদি আমি, তাহলে তো আমি ভেলোসিটি পেয়ে গেলাম, ঠিক আগের মতো আমরা কি করব, কাইনেমেটিক এনার্জিতে চলে যাবো। কাইনেমেটিক এনার্জি এলিমেন্টের, তারপরে কি ফুল একদম কনস্ট্রেনের, মানে 0 থেকে এল পর্যন্ত যাব। তাহলে কি আসতেছে, আমার ইকুয়েশনটা আসে অনেকটা সামথিং লাইক দিস। তাহলে কি 33/140, 33/140 ইন্টু মাস এমসি, মানে টোটাল যে মাসটা আমরা কনসিডার করতেছি কনস্ট্রেইন। এখন ঠিক আগের মতোই আমরা ডাইনামিক ইকুইলিব্রিয়াম বানানোর জন্য যদি আমরা ওই ডিসটাকে যদি এই ভর দ্বারা চেঞ্জ করে দিই, তাহলে কি আমরা, আর যদি শ্যাফটের যে ওজনটা সেটাকে নেগলিজিবল ধরি, তাহলে কি হয়ে যাচ্ছে, আমরা আমরা কিন্তু ঠিকই টোটাল কাইনেমেটিক এনার্জি কি পাবো, কনস্ট্রেইনের ঠিকই সেম পাবো ভ্যালুটা। এখন সেম পাইলে মানে কি বলতে পারি, দুইটা সিস্টেম ডাইনামিক্যালি সেম বা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। এখন ডাইনামিক্যালি যদি ইকুইলিব্রিয়াম হয়, তাহলে আমরা বলতে পারি যে এই যে আমরা যদি কখনো কোনো শ্যাফটের মাস কনসিডার করি ট্রান্সভার্সের ক্ষেত্রে,
তাহলে কত 33/140 ইন্টু কি ওই শ্যাফটের যেটুকু লেন্থ, হ্যাঁ, লেন্থে যেটুকু মাস হয়, যেটুকু লেন্থ আমরা কনসিডার করব ওই লেন্থে যেটুকু মাস হয়, যেটুকু ইউনিট মাস আমরা জানি, ডেন্সিটি জানলে তো ইউনিট মাসও বের করতে পারবো, সেটা সমান হবে। তাহলে আমার কত আসতেছে, এটা যদি আমরা হিসাব করি তাহলে কয় পার্সেন্ট আসে আমাদের? এর আগে তো আমাদের কত আসছে, 3.33, সরি 0.33% আসছে, 33% আসছে প্রায়। আর এখন তাইলে আসবে, আমরা যদি দেখি তাহলে 0.23, তার মানে 23.5% কি আমার ইম্প্যাক্টটা লাভে। ওই জন্য কি করব আমরা, যখন মাস নেই, মাসটা কনসিডার করব, তখন কি করব, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা মাসের সাথে শ্যাফটের যেটুকু ইমপ্রেশন ক্রিয়েট করলো সেটা যোগ করে দেব। তাহলে এটুকু বুঝতে কারোর কোনো সমস্যা আছে? ওকে, তাহলে এটা তো গেল কি একটা ফ্রি, এটা কি গেল একটা ক্যান্টিলিভার বিমের মতো না এই অ্যারেঞ্জমেন্টটা? সেটার ক্ষেত্রে বিমটা যদি একটু অন্যরকমের, বোথ এন্ডস অফ দ্য কনস্ট্যান্ট আর ফিক্সড, হ্যাঁ, আর ডিস্কটা যদি মিডিলে থাকে, তা আমাদের অনেক সময় থাকে না যে দুই পাশে কি আমরা, আমরা যদি এখন আমি এমন একটা অ্যারেঞ্জমেন্টের কথা বলি, আমরা যে এই যে সলিড মেকানিক্স পড়ি, সলিড মেকানিক্সে আমরা কি অল টাইম ডিফ্লেকশন বের করি না? তা আমাদের তো মেইনলি ডিফ্লেকশন, এইটা সলিড মেকানিক্সে সবই দেখি কি স্টেশনারি, কোনো কিছু কিন্তু ডাইনামিক অবস্থায় নেই, তাও আমরা ডিফ্লেকশন বের করি। ডিফ্লেকশন কেন বের করি এবার বুঝছেন? আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা যাতে ক্যালকুলেট করে কি এটা কোন স্পিডে, এত স্পিড যদি আমাদের কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের সবকিছু কি ডাইনামিক সিচুয়েশনে থাকে, ডাইনামিক সিচুয়েশনে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত হবে এটা যাতে রেজোনেন্সে না যায়, মানে এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা যখন ওই যে শ্যাফট আছে তার ফ্রিকোয়েন্সির সাথে মিলে যাবে, তখন কিন্তু এটা কি হবে, মানে ক্যাটাস্ট্রফিক হবে। এটা হচ্ছে তখন ক্রিটিক্যাল একটা টার্ম আছে, ক্রিটিক্যাল স্পিড অফ শেফট, যখন কি ওর যে ফ্রিকোয়েন্সিকে আমরা তো এনসি দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি, হুম, আরপিএস এ। কারণ কি আমাদের ওমেগা সমান সমান জানি কি 2 পাই এফ, আবার ওমেগা সমান আরপিএস এ যদি নিই, মানে রেভলিউশন পার সেকেন্ডে যদি নিই, আরপিএম এ তো এমন থাকে বাই 60, আরপিএস এ নিলে কি হবে 60 গুণ হবে। তাহলে আমরা বলতে পারি না এফ ইকুয়ালস টু এনসি, মানে আরপিএস যত আরপিএস হয়। তো সেই রেসপেক্টে আমাদের প্রত্যেকটা শেফটেই দেখবো যে ক্রিটিক্যাল স্পিড যেটা বা ওয়াইল্ডিং স্পিড বল, একটা শেফটের একটা নির্দিষ্ট স্পিডে যাওয়ার পর ওর ফেলিয়ার একটা বেড়ে যায়, ওইখান থেকে যদি একটু বাড়াই দিই তাহলে কি হবে, আমার শেফটটা কিন্তু আবার একটু স্ট্যাবিলিটিতে আসবে। হুম, আবার দেখবেন যে ওই যে স্পিডের জন্য এই কাহিনীটা ঘটলো তার দ্বিগুণ হলে কিন্তু আবার ক্যাটাস্ট্রফিক, তখন ওই লেভেলে আমাদের বাড়াইতে হয় স্পিডটা। আচ্ছা ওই আমি যেটা ক্রিটিক্যাল স্পিড, ওই স্পিডে যদি ঘুরাইতে থাকি আমার ইয়েটা, আমার শ্যাফট যেটা, সেটা খুব তাড়াতাড়ি ফ্র্যাকচার করবে এসব কারণে। তাহলে সলিড মেকানিক্সে কি আমরা সবকিছু জানছি, কি আমরা ডিফ্লেকশন এগুলো ক্যালকুলেশন করছি, তার একটা ইমপ্লিমেন্ট কিন্তু এখানে, এই যে ডিফ্লেকশন গুলা কিন্তু আমরা দিয়ে কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে পারতেছি। তাহলে আমরা যদি যদি মিডিলে থাকে তাহলে কি, আমাদের যদি জাস্ট মিডিলে থাকে তাহলে সেম ওয়েতে আমরা কি করব, ক্যালকুলেট করব, এবং এটার ক্ষেত্রে কি হবে যে জাস্ট ডিস্কের যে হ্যাঁ অ্যাডিং কি আমাদের যে শেফটের ইমপ্রেশনটা থাকবে সেটা কি থাকবে, এটা হচ্ছে 13/35, তার মানে কত পার্সেন্ট থাকে,
তাহলে থাকে হচ্ছে প্রায় 37% আমার, হ্যাঁ, প্রায় 37% ইমপ্রেশন ফেলাবে। আর এটা যদি দুই পাশে রেস্ট্রেইন না হয়, যদি সিম্পলি সাপোর্টেড হয়, তাহলে কিন্তু এই যে 17 বাই কত 35, তাহলে হিসাবে প্রায় 50%-এর কাছাকাছি, 50%-এর কাছাকাছি, একটু কম, 47 যাবে মনে হয়। 48%-এ যায় অলমোস্ট। তাহলে এগুলো কিন্তু, তাহলে বুঝতে পারছেন যে আমাদের কি একটা শেফ যদি থাকে, শেফটের মাসটা যদি কখনো কনসিডার করি, তাহলে এর ইফেক্টটা কতটুকু পড়ে আমাদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে। এখন ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি কি আছে, যে যে আমরা ট্রান্সভার্স ভাইব্রেশনের ক্ষেত্রে কি করছি, আমরা এই কাজটা করা লাগবে, সেটা হচ্ছে এটা কি একটা বিম কল্পনা করতে পারি না আমরা? তাহলে এই বিমের কি জানি আমরা, ভ্যারাইটিস অ্যারেঞ্জমেন্টে কিন্তু ভ্যারাইটিস ডিফ্লেকশন শো করে। তাহলে এর একটা চার্ট হচ্ছে এমন, যদি আমার জাস্ট ক্যান্টিলিভার বিম হয়, এই যে ক্যান্টিলিভার বিম, পয়েন্ট লোড অ্যাট দ্য টিপ, যদি একদম ফ্রি এন্ডে টিপে যদি আমার হয়, তাহলে কি ডিফ্লেকশনের ইকুয়েশনটা আসবে এটা। তার মানে কি আমি যদি ভ্যারাইটিস অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে খালি কি মডুলাস অফ ইলাস্টিসিটি দিয়ে দিলাম, এটা তো ক্রস সেকশনাল এরিয়া থেকে আমরা ইনার্শিয়া বের করতে পারবো, জিওমেট্রিক ইনার্শিয়া। আমরা যদি মাসটা বলে দিই, তাহলে অবশ্যই mg হবে এখানে, w, আর থাকে কি এল, তার মানে এর লেন্থটা কত হবে। এইসব যদি জানা থাকে আপনার, তাহলে আপনি কি ডিফ্লেকশন ইজিলি ক্যালকুলেশন করতে পারবেন। তো এক একটা অ্যারেঞ্জমেন্টের জন্য এক এক রকম ডিফ্লেকশন আসবে। এটা কি বলছে, ক্যান্টিলিভার বিম, কিন্তু এখানে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। হুম, তাহলে সেই ক্ষেত্রে কি কি হবে, এমন হবে, এটা কি একটা সিম্পলি সাপোর্টেড বিম, তার কি মিড মিড না, যে কোনো একটা পয়েন্টে, মানে এর মাঝখানে ইসেন্ট্রিক পয়েন্ট যেটাকে বলতেছে আমরা, বা মাঝখানে যে কোনো একটা পয়েন্টে যদি লোড থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, তাহলে যদি আমি এমন, তারপরে রেস্ট্রেইন বিম আছে বা ফিক্সড বিম যেগুলো বলে, সেগুলোর ক্ষেত্রে কি হতে পারে এটা। তারপরে হচ্ছে রেস্ট্রেইন বিমে যদি ইউনিভার্সাল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে। তো এগুলো তো সলিড মেকানিক্স দেখা। তাহলে এখান থেকে আমি যদি যে কোনো একটা ইয়ে যদি দিয়ে দিই, একটা চিত্র দিয়ে দিলাম, দিয়ে বললাম কি যে কিছু ভ্যালু গুলা হয়তো বা দেওয়া আছে এখানে, তাহলে কি আমি লেটস সে এইটাই যদি ধরি, একটা রেস্ট্রেইন বিম যেখানে কি এসেন্ট্রিক লোডিং আছে, তা আমি কি বললাম আপনাদের, বললাম কি যে এই যে কত যে ফোর্স দিচ্ছি, এত ফোর্সের জন্য আমার কি হবে, আমার হয়তোবা এর ভ্যালুটা কত হবে, বা যদি ফ্রিকোয়েন্সি আমি বলে দিয়ে থাকি, বা ফ্রিকোয়েন্সি আমি কিছুই বললাম না, আমি জাস্ট বললাম হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টটা দিয়ে দিলাম, দিয়ে বললাম কি যে এখন যদি আপনারা এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কত হবে, তাহলে কি বের করা যাবে না খুব ইজিলি। ওকে, তাহলে এটা গেল একটা। এবার যদি আমরা দেখি যে একটা ম্যাথ, যে কোনো একটা ম্যাথ কি লিখছে, আ ক্যান্টিলিভার shaft 50 millimeter diameter and 300 millimeter long has a disc of mass of 100 kg at the free end. The Young's modulus of for the shaft material is 200 gigapascal, sorry, gigapascal.
determine the frequency of longitudinal and transverse vibration of the shaft। তার মানে কি বলছে, লংজিচুনিয়াল আর ট্রান্সভার্স দুটোর জন্য ক্যালকুলেট করতে বলছে, তাই না? তাহলে এই যে দেখেন, লংজিচুনিয়ালের ক্ষেত্রে যদি আমাদের কিন্তু আমরা বিম ইকুয়েশন ধরে করব না, তখন আমরা কি ডিফ্লেকশন ইকুয়ালস টু কি, আমরা একটা সূত্র জানি না যে একটা বারের যদি ডিফ্লেকশন হয় সেটাকে আমরা বলতে পারি ডিফ্লেকশন ইকুয়ালস টু পিএল বাই এই, যেখানে পি হচ্ছে আমার যেটুকু ফোর্স দিছি, এল কি ওইটার লেন্থ বারটার, পিএল বাই এই ক্রস সেকশনাল এরিয়া ইনটু মডুলাস অফ ইলাস্টিসিটি, সেটার মাধ্যমে আমরা কিন্তু ডিফ্লেকশন বের করতে পারতেছি। এই যে এটাই করছো, ক্রস সেকশন এরিয়া লাগবে আমার, আর ইনার্শিয়া কেন লাগবে বলেন তো? এই যে আমরা যখন বিম থিওরিতে দিব, তাহলে যেহেতু এখানে ডায়ামিটার বলছে, তার মানে সার্কুলার একটা বিম, সার্কুলার শ্যাফট, তাহলে আমরা কি ডায়ামিটার, এর জন্য জিওমেট্রিক ইনার্শিয়া কত হবে, এর জন্য ক্রস সেকশন এরিয়া কত হবে, এটা আমরা জানি। তাহলে এটা আমরা যদি জানি, তাহলে আমরা ডিফ্লেকশন বের করতে পারবো। লংজিচুনিয়ালের ক্ষেত্রে ডিফ্লেকশন বের করতে পারলে কি করবো, এই সূত্র বসা দিলে আমরা ফ্রিকোয়েন্সিটা পেয়ে গেলাম। এখন আমি যদি বলি যে তাহলে আমার আরপিএস এ কত আসবে, 575 আরপিএস আসবে। এখন আবার যদি আমি বলি যে স্ট্যাটিক ডিফ্লেকশন যদি আমরা বলতে চাই, তাহলে দেখেন এই অ্যারেঞ্জমেন্টটা কেমন আসতেছে, যেখানে হচ্ছে একটা লোড ফ্রি এন্ডে, তার মানে কি এটাই আসতেছে না, এই সূত্রটাই কিন্তু এখানে বসাইছে। তাহলে কি আসতেছে, আমার ডিফ্লেকশন পেয়ে গেলাম। ডিফ্লেকশন পাওয়া মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ইজি। ওকে, তা এবার একটু কমপ্লিকেটেড, একটু ম্যাথে আসি। কমপ্লিকেটেড, এটা কিন্তু বেশ একটা মজাদার ম্যাথ। কি লিখছে, আ ফ্লাইহুইল ইজ মাউন্টেড অন ভার্টিক্যাল শ্যাফট অ্যাজ শোন ইন ফিগার, কারণ এই ফিগারে যেভাবে শো করা আছে সেরকম একটা কি ফ্লাইহুইল আমি অ্যাটাচ করে দিলাম। এটা কিন্তু ফ্লাইহুইল আমার, এই যে যে নীল বলটা, এটা ফ্লাইহুইল ঘুরতে, তার মানে আমি যদি প্র্যাকটিক্যালি একটু চিন্তা করতে যাই, এখানে যদি একটা শ্যাফট বলি আর ফ্লাইহুইলটা কি এভাবে আছে, এই অ্যারেঞ্জমেন্টটা, যার এটা কি রেস্টেইন, ইট ইজ রেস্টেইন, অলসো ইট ইজ রেস্টেইনড। এখন তাহলে কি হবে, আমরা কি বলতে পারি, এখানে কি বলছে, তাহলে আমরা অ্যারেঞ্জমেন্টটা জাস্ট ভিজুয়ালাইজ করে নিলাম। হ্যাঁ, the both ends of the shaft are fixed and the diameter, its diameter is 50 millimeter. The flywheel has a mass of 500 kg. Find the natural frequency of longitudinal and transverse vibration. Take E equals to 200 gigapascal. তার মানে আমরা 2000 গিগাপ্যাসকেলের জন্য এই ভ্যালুটা বের করতে হবে। আরেকটা জিনিস, যারা যারা যে নামের আগে কিন্তু আপনারা কাইন্ডলি যে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে বিএমই দিয়ে লাস্ট রোলটা লিখবেন, লিখে তারপরে নাম, তাহলে কি হবে, ট্র্যাক করতে ইজি হয়। এটা দেখলাম অনেকে করিনি, ম্যাক্সিমামই করে ফেলছে, কিন্তু তাও কিছু বাকি আছে এই কারণে। তাহলে একবার লংজিচুনিয়ালের জন্য, তাহলে লংজিচুনিয়াল অ্যারেঞ্জমেন্টটা অনেকটা এমন হবে, ট্রান্সভার অ্যারেঞ্জমেন্ট কি হবে, এই মাছ বরাবর একটা ফ্লাইহুইল, তার মানে আমি যদি এর সাথে বিএম থিওরির সাথে যদি আমার মিলাতে চাই, তাহলে আমার কোনটাতে যাই, রেস্টিং, ইসেন্ট্রিক, সেন্টারে হলে তো খুবই ভালো, L/2 হয়ে যাবে। ইসেন্ট্রিক যদি হয় L/2 এর ভ্যালুটা আমরা জেনে যাব। তাহলে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড,
আমরা আপাতত পয়েন্ট লোডই ধরতেছি। ফ্লাই হুইলের যেহেতু কি ক্রস সেকশন যেটুকু কাভার করে একটা ফ্লাই হুইল সেটা অনেক লো আমার, এই কারণে। হুম, তাহলে আমাদের ট্রান্সভার্সের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টটা অনেকটা এমন আসবে। কিন্তু এখানে কি ইসেন্ট্রিক? ইসেন্ট্রিক না? অবশ্যই ইসেন্ট্রিক। L1/L2 আছে, তার মানে গেট টু L1 টু L2, বা আপনারা যেটা ধরে নেন, সমস্যা নাই। এখন আমরা জাস্ট কি দেখলাম এতক্ষণ? জাস্ট একটা অ্যারেঞ্জমেন্টটা দেখলাম যে অ্যারেঞ্জমেন্টটা কেমন হতে পারে। এখন যদি অন্য জায়গায় একটু যাই, যে ম্যাথটা এবার কিভাবে করা যায়, তা আমরা জানি কি ট্রান্সভার্সের ক্ষেত্রে 90% ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ট্রান্সভার্স যখনই মাথায় আসবে আর লঙ্গিচুনিয়াল, ট্রান্সভার্সে মিন্স ইট উইল অ্যাক্ট লাইক এ বিম। বিমের ক্ষেত্রে আমার অল টাইম কি লাগে? ইনার্শিয়া লাগে ডিফ্লেকশনের সাথে। তাহলে আমার ইনার্শিয়াটা ক্যালকুলেট করতে হবে। যেহেতু দেয়ার ইজ এ ডায়ামিটার, তাহলে কি হবে? আমার মাথায় রাখতে হবে জিওমেট্রিক ইনার্শিয়া যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে মানে সার্কুলার শ্যাফটের একটা ইনার্শিয়া বা সার্কুলার শ্যাফটের ইনার্শিয়ার জন্য, ক্রস সেকশনাল এরিয়ার জন্য আমরা কি করব? ইনার্শিয়াটা ক্যালকুলেট করব। ঠিক একই ভাবে আমরা জানি কি, যদি আমরা লংজিচুনিয়াল নিয়ে কাজ করি তাহলে কি হবে? ডাব্লু, বা ওটাকে আমরা পি বলি, PL/FE। তাহলে সরি, PL/AE। তাহলে যদি আমরা বলতে চাই যে এখানে তাহলে কি ক্রস সেকশনাল এরিয়াটা দরকার, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া আর ইনার্শিয়াটা যদি আমাদের পসিবল হয় আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তারপরে কি হবে? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ লংজিচুনিয়াল ভাইব্রেশন। এখন যদি আমরা বলতে যাই ন্যাচারাল লংজিচুনিয়াল এর ক্ষেত্রে প্রথমে ক্যালকুলেট করি, তাহলে আমরা বলতে পারতেছি যে M1 কি বলতেছি? মাস অফ ফ্লাই হুইল ক্যারিড বাই এ লেন্থ ওয়ান দ্বারা যেটুকু মাসটা ক্যারি করে সেটা বলতেছি। এই এমটা কিন্তু টোটাল, রিমেম্বার দ্যাট। হ্যাঁ, তাহলে M1 যদি এখানে এটুকু যদি M1 দ্বারা ক্যালকুলেট করে, এই পুরোটার ক্যারি করে, সরি, আর এর পুরোটার ভর যদি M হয়, পুরো শ্যাফটার ভর যদি আমার যদি M হয়, সরি ফ্লাই হুইলের মাসটা হচ্ছে M, এই ফ্লাই হুইলের মাসটা কত? M। তাহলে L1 কতটুকু ক্যারি করবে? L1 করবে M, আর L2 যেটুকু ক্যারি করবে সেটা হচ্ছে কি, এর রিমেনিং পার্ট গুলা L2 ক্যারি করবে না? এই রিমেনিং পার্ট, তার মানে কি, আর রিমেনিং থাকলো কি, M1 যদি থাকে তাহলে আমরা বলতে পারি না M-M1 যদি করি তাহলে M2 পাবো। তাহলে যেটা M2 বা এই যে M-M1 যেটুকু থাকে সেই পার্টটা এই L1 ক্যারি করে, মানে এই লেনটা ক্যারি করতেছে। এখন এই ক্ষেত্রে আমরা জানি কি যে এক পাশের তাহলে এক্সটেনশন হবে, এক পাশের কি কম্প্রেশন হবে না? যেহেতু আমার দুই এন্ডেই ফিক্সড, গ্র্যাভিটেশনাল নিচে কাজ করতেছে, তাহলে আমরা জানি কি L1 কি বাড়ার চেষ্টা করবে, তাই না? এদিকে আসবে L1 শেপটা, আমি যদি যেটুকু নিয়েছি L1 একটাই শেপ, বাট এই পার্টটা বাড়ার চেষ্টা করবে। বাড়ার ফলে এইখানে কি হবে? একটা কম্প্রেশন লোড ক্রিয়েট হবে এই যে L2 এর পার্টে। ওকে, তাহলে আমার এটাই হচ্ছে মানে পুরো সিস্টেমের বর্ণনাটা। তাহলে আমরা কি করব? এক্সটেনশন বা ইলংগেশন যেটা, সেটা কি, এই যে W1 ইন্টু L1/A। ওকে ফাইন, আমরা পেয়ে গেলাম। সিমিলারলি কম্প্রেশন লেন্থের ক্ষেত্রে আমরা পাবো। তাই আমরা বলতে পারি এই যেহেতু সেম, দুটোর ক্রস সেকশনাল এরিয়া সেম, মডুলাস অফ ইলাস্টিসিটি সেম, তাহলে আমরা কি বলতে পারি যে এই দুটো মানে এটা যদি একটা যে যে লেভেলে আছে এর যদি কোনো বিকৃতি না হয়, এই যে সাইডে কোনো ডিফ্লেকশন না হয়, বা সেম ডিফ্লেকশন হবে না, যেটুকু মানে এটুকু যেটুকু ইলংগেটেড হবে সেটুকুতে একটুকু কম্প্রেসড হবে,
তার মানে কি ডিফ্লেকশন রেটটা আমার দুটোর ক্ষেত্রে সেম। এই যে দেখেন এক্সটেনশন অফ দ্য লেন্থ L1 মাস্ট ইকুয়াল টু এক্সটেনশন অফ কম্প্রেশন অফ লেন্থ 2। তার মানে কি এই L1টা যতটুকু ইনক্রিজ করবে ঠিক ততটুকুই কি প্রেসার ক্রিয়েট হয়ে এটা ডিক্রিজ করবে না। কারণ এর কারণে যেহেতু একটা শেপ নিয়ে আমরা কাজ করতেছি, ভিন্ন শেপ দিলে কিন্তু ভিন্ন রকম হতে পারতো। এই কারণে কি হয়ে গেছে, আমরা এরকম একটা এই দুটোকে ইকুয়াল লিখতে পারি না। এই দুটোকে যদি ইকুয়াল লিখে তাহলে জি জি কেটে যায়, এ কেটে যায়, ই কেটে যায়, তাহলে থাকে কি এমন একটা এক্সপ্রেশন থাকে যার মানে আমরা কি এখানে L1 এর ভ্যালু কি দেওয়া আছে আমাদের? হ্যাঁ, L1 এর ভ্যালু দেওয়া আছে। L1 জানি, L2 জানি আমরা। তাহলে আমরা একটা মানে কি করতে পারবো, আবার কি করতেছে আমরা এম এম এর ভ্যালুটা জানি না, তাহলে ওয়ান ইকুয়েশন ওয়ান ভ্যারিয়েবল কয়টা আছে? একটাই না, M1। তাহলে আমরা এটাকে সলভ করতে পারবো। M1 এর ভর হচ্ছে 200, তার মানে এখানে 500 কেজির মধ্যে এখানে কত 200 কেজি কন্টেইন করে L1টা। বাকি তাহলে কি 300 কেজি, কিন্তু তার মানে কি যেখানে কম্প্রেসড হচ্ছে সেখানে বেশি ক্যারি করতেছে লোডটা। তাহলে এর কারণে কত এক্সটেনশন কতটুকু হতে পারে? নর্মালি যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাবো এর জন্য কতটুকু এক্সটেনশন হতে পারে। এই যে জাস্ট এই সূত্রটা। তাহলে ডিফ্লেকশন এক্সটেনশন মানেই তো ডিফ্লেকশন একটা হয়েছে, যে ইলংগেশন হয়েছে। তাহলে কি আমি এখান থেকে পেয়ে গেলাম লনের ভ্যালুটা। লনের ভ্যালুটা পেয়ে গেলে তাহলে ডিফ্লেকশন যদি পেয়ে যাই বা ইলংগেশন পেয়ে যাই, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করা আমার কাছে খুবই ইজি। ট্রান্সভার্সের ক্ষেত্রে একই জিনিস, খালি ওই ফর্মুলাতে চলে যাবে। এই যে এই সূত্রে। তাহলে কি আমরা কিন্তু এভাবে বের করতে পারবো। আমরা যদি এখন অন্য বিম দিই তাহলে পারা যাবে না? তাহলে অবশ্যই পারা যাবে অন্য বিম যদি দিই। এখন আর একটা কাহিনী আছে যেটা আমরা দেখবো, যে দি একটা কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ফ্রি ট্রান্সভার্স ভাইব্রেশন অফ এ শ্যাফট ফিক্সড অ্যাট বোথ এন্ডস ক্যারিং আ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে কি একটা যদি রেস্টিং বিমের কথা আমি চিন্তা করি, রেস্টেন বিমে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কাজ করতেছে, তো সেক্ষেত্রে আমরা কি সলিড মেকানিক্স এর যেই অ্যানালজি ছিল সেটা দিয়ে আমরা কিন্তু কি এই এক্স লেভেলে যদি আমি ধরি যে এক্স পোর্শন পর্যন্ত কতটুকু ডিফ্লেকশন হয়েছে, তাহলে আমরা এই ইকুয়েশন দিয়ে পারি যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এগুলো দিয়ে কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। তো রেস্টেইনের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম ছিল। তো সলিড মেকানিক্স এর স্যারদের পড়ানোর কথা, রেস্টেইন বিম রে কি ধরি আমরা প্রথমে? রেস্টেইন বিম রে একটা কি সিম্পলি সাপোর্টেড ধরে নি। সিম্পলি সাপোর্টেড ধরলে তার মোমেন্ট আসে এমন। আর কি ধরি? আরেকবার ধরি কি এখানে যেহেতু মোমেন্ট কাজ করতেছে ওই রেসপেক্টে আমরা কি একটা ক্যালকুলেশন করি, তাহলে এমন আসে। দুটো যদি সুপারপজিশন করি তাহলে জিনিসটা এমন আসছে। এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যেখানে এই এই যে এটা হচ্ছে এটার একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে WL/8, এমন একটা ভ্যালু আসে। ছিল, প্রুফটা আপনারা দেখে নিতে পারেন, আছে এটার একটা প্রুফ সলিড মেকানিক্স। তারপরে এখান থেকে আমরা কি করি, ইন্টিগ্রেশন করে আমরা বেন্ডিং মোমেন্টে যে ইকুয়েশনটা পাই সেটাকে ডাবল ইন্টিগ্রেট করলে আমরা কি পাই, কারণ বেন্ডিং মোমেন্ট আমরা জানি কি, বেন্ডিং মোমেন্ট বা ফ্লেক্সারাল মোমেন্ট যদি আমরা বলি
m equals to ei by কি আসতেছে d dy d স্কয়ার y বাই t x স্কয়ার। তাহলে কি ডাবল ইন্টিগ্রেশন করা লাগবে, তাহলে আমরা এই রূপটা পাবো। এখন আমরা আরেকটা জানবো যে আমাদের আরেকটা ফর্মুলা আছে, ওটা হচ্ছে আপনারা কি অ্যাঙ্গুলার যে ভেলোসিটি সেটা কি, এই যে এইরকম একটা এই সূত্র দ্বারা আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটির স্কোয়ারটা বের করতে পারি, এই সূত্র দ্বারা। তো এটার প্রুফটা হচ্ছে আপনাদের নোট করে নিতে পারেন, বইয়ে আছে, বই থেকে দেখে নেবেন। আমি দাঁড়ান বলতেছে এখন। এটা হচ্ছে 23.9, যেটা 23.9 বইয়ের, এটা হচ্ছে 922 নাম্বার পেজ। এখানে হচ্ছে প্রুফটা আছে যে আপনারা ওই যে ওমেগা ওমেগা এই যে ওমেগার এটা কি রেলিক ল দিয়েই কিন্তু আসছে এটার উৎপত্তিটা। তা আমরা এমন একটা এক্সপ্রেশন পাই লাস্টে যে। আর টাইটেলটা হচ্ছে এটার এমন যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সভার্স ভাইব্রেশন ডিউ টু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাক্টিং ওভার আ সিম্পলি সাপোর্টেড বিম। তো এটা দেখে নিলে এই সূত্রটা পেয়ে যাবেন কেমনে প্রুভ হয়েছে। তা আমাদের এই বিষয়টা হচ্ছে আমরা জাস্ট এটা আবার প্রুভ করব না, আমরা এই ফর্মুলাটা জানি। আমরা এখানে কি করব, এটা কি সলিড মেকানিক্স দিয়ে আমার এটা আসছে রাইট নাও। আমরা এখানে কি করব তাহলে, আমরা ওয়ার ভ্যালু জানি, ওয়ার ভ্যালু জানলে কি এই যে ফর্মুলা অনুযায়ী ওয়ার ভ্যালুটা বসাবো, জি যেহেতু আমার জানা আছে, আর একবার ওয়াই স্কয়ার করে বসাবো, ইন্টিগ্রেশন করব এল টু জিরো। যদি আমরা এমন করি তাহলে কি পাবো, আমরা কিন্তু এরকম একটা ইকুয়েশন পাবো। প্রথমটার জন্য যেমন, পরেরটার জন্য এই যে লাস্টে এটা পাই জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন। তাহলে আমরা কি করি, যদি আমরা ভ্যালুগুলো প্লাগিং করি তাহলে আমাদের এমন একটা এক্সপ্রেশন আসে, যেটাকে বলতে পারি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কে কনভার্ট করতে পারি না, তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ডাব্লিউ ইকুয়ালস টু কি, ডাব্লিউ ইকুয়ালস টু 2 পাই এফ, মানে ফ্রিকোয়েন্সি। আর এইভাবে যদি আমরা বসাই তাহলে ডাব্লিউ কে আমরা রিপ্লেস করলাম এই ভ্যালুগুলো দিয়ে, তাহলে এমন একটা ভ্যালু আসে, কিন্তু ফ্রিকোয়েন্সির সাথে একটা ভ্যালু আসে। আমি এটা কেন ইউজ করতেছি, কারণ আমরা যদি জানি যে স্ট্যাটিক ডিফ্লেকশন যদি আমাদের বের করা লাগে কোনো ফিক্সড শ্যাফটের, একটা স্ট্যাটিক ডিফ্লেকশন, একটা কি ডিফ্লেকশন ছিল আর একটা কি স্ট্যাটিক ডিফ্লেকশন, বুঝছেন? যদি হয় তাহলে আমার সেক্ষেত্রে কি করতে হবে, যে স্ট্যাটিক ডিফ্লেকশন যদি বের করতে চাই তাহলে আমার এই ভ্যালুটা বসাতে হবে। স্ট্যাটিক ডিফ্লেকশনটা বলতে এটাই বোঝায় যে মনে করেন আমি একটা লোড দিয়ে দিলাম, আমার এই যে এখানে বিম ছিল, একটা বিম ছিল, লোড দিয়ে দিলাম, এখানে একটা গিয়ার ঝুলাই দিলাম আমি। তাহলে কি এর জন্য লেটস সে একটু যে একটা ডিফ্লেকশন যদি আসে, প্রথমে কোনো রান করিনি, এই রোটরটা কিন্তু এখনো রান করিনি বা কিছুই করিনি, বা জাস্ট লোডটা দিছি, এর কারণে যে ডিফ্লেকশনটা শুরু হয়ে গেছে সেটাই আমাদের এট এ মুভমেন্ট স্ট্যাটিক ডিফ্লেকশন। রান করার ফলে কি ডাইনামিক লেভেলে গেলে তো আরো ডিফ্লেকশন আসতে পারে, তাই না? সেটা আমরা ফ্রিকোয়েন্সি থেকে বের করতেছি। তাহলে স্ট্যাটিক ডিফ্লেকশন একটা গেল, আর একটা হচ্ছে নর্মাল যে কি আমরা বিমের
ফর্মুলা দিয়ে কি যে একটা ডিফ্লেকশন পায় আর একটা স্ট্যাটিক ডিফ্লেকশন পায়। তাই আমরা কি স্ট্যাটিক ডিফ্লেকশন কি বিমের ওই যে ফর্মুলা দিয়ে পাইলাম, যদি আমরা লোড দিই তাহলে এটুকু, তাহলে সেই কারণে কতটুকু ইমপ্রেশন পড়বে এই যে এটা। তাহলে কোনো জায়গায় যদি আমার ট্রান্সভার্স শেপ থাকে, বোথ এন্ড ফিক্স থাকে এবং যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইমপ্রেশনটা এমন হয়। তা এর আর একটা জিনিস আছে যে আমি বললাম যে 23.9 এবং 23.11 এর দুটো আপনারা দেখে নেবেন তাদের বাসার কাজ। এটা আছে, আর একটা আছে হচ্ছে রেলিক মেথড, একটা আছে যে এনার্জি বা রেলিক মেথড দিয়ে আমরা বের করতে পারি যে যদি অনেকগুলা পয়েন্ট লোড থাকে একটা বিমের উপর, অনেকগুলা পয়েন্ট লোড, একটা পয়েন্ট লোড তো দেখাইছি, যদি 3-4টা শ্যাফট থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে পারবো। আমি জাস্ট মাঝখানেরটা দেখালাম, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, লেটস সে আমাদের পুরো শ্যাফটটা জুড়েই কি একটা টারবাইন আছে, তাহলে সেক্ষেত্রে কি এরকম। তাছাড়া যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে তাহলে রেলিক মেথড ইউজ করতে পারে, আর ডাঙ্কারলিস মেথড আছে, এটা ইউজ করা যায়। ওকে, আর আরেকটা জিনিস বলে দিয়ে আজকে শেষ করবো যে ক্রিটিক্যাল স্পিড ওয়েলিং শেফট। তা যেটা বললাম যে প্রত্যেকটা লোডে আমার কি একটা, মনে করেন এখানে একটা বিম আছে বা আমার একটা শ্যাফট আছে, শ্যাফটটা কি হয় যখনই আমরা রোটর কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট রাখি তখন কি হয়, এর সেন্ট্রাল অফ গ্র্যাভিটি বা যেটাকে আমরা সিজি বলি, সিজিটা কি অল টাইম কিন্তু যদি এখানে থাকে আমার কোনো অবস্থাতে, শ্যাফটের যে অ্যাক্সিস সে অ্যাক্সিসে যদি সিজি থাকে, কিন্তু তাহলে কখনো কি হয় না, আমাদের হোয়াইলিং বা ক্রিটিক্যাল স্পিড শো করবে না, মানে ওই যে ভাইব্রেশনটা শুরু হবে ওটা শো করবে না। কেন করে, যে আমরা রোটর টোটর অ্যাড করি, যে যতই সিমেট্রিক্যাল থাকুক না কেন, এর মাধ্যমে কি হয়, একটা আমার কি ইসেন্ট্রিসিটি ক্রিয়েট হয় সেন্টার অফ গ্র্যাভিটি। এখানে তো একটা জাস্ট অ্যারেঞ্জমেন্টের জন্যই সেন্টার অফ গ্র্যাভিটি কি নিচে নেমে গেছে, কারণ নাকি একটা ইসেন্ট্রিসিটি ক্রিয়েট হয়েছে। আর যদি এই রোটরটা ঘোরা শুরু করে তাহলে দেখবো কি, এই যে কিছুক্ষণ পর এই যে ফিক্স যে জায়গা করছে সেখান থেকে শ্যাফটটা একটু ভাইব্রেট হবে, মানে দোলা শুরু করবে, এই যেমন। এখন একটা নির্দিষ্ট ক্রিটিক্যাল স্পিডে যদি আমরা কন্টিনিউয়াসলি রান করাই, হ্যাঁ, তাহলে দেখবো কি যে এমন একটা অ্যাম্পলিটিউডে যায় যে অ্যাম্পলিটিউডে কি যে ডিফ্লেকশনটা কি ইনফিনিটি হয়ে যায়। হ্যাঁ, মানে ডিফ্লেকশনটা ম্যাথমেটিক্যালি ইনফিনিটি হয়ে যায়। তার মানে কি আমি ওই স্পিডে ডিফ্লেকশন তো আমি বুঝতেছি কখনো ইনফিনিট হইতে পারবে না, তার মানে ওই স্পিডে যদি কখনো রান করাই ইনফিনিট কেমনে হবে, আমার শ্যাফটটা ভেঙে যাবে, ক্র্যাক করবে, একদম ভেঙে পড়ে যাবে। তাহলে কি হবে, তখনই আমরা বলতে পারবো যে কি ডিফ্লেকশন ইনফিনিটি, ওই সেন্সে বলা হয়েছে এটা। এখন তাহলে এটা হচ্ছে যে যেই স্পিডে রান করানোর ফলে যে আমাদের এই যে কি অ্যাডিশনাল ডিফ্লেকশন যেটা, সেটা কি অ্যাক্সিস অফ রোটেশন ইনফিনিট হয়ে যাবে, সেটাকে বলি ক্রিটিক্যাল হোয়াইলিং স্পিড। এখন এটা যদি আমরা প্রুফ করতে চাই যে ক্রিটিক্যাল হোয়াইলিং স্পিড আসলে কোন ইয়েতে আসে, যদি প্রুফ করতে চাই তার আগে আমরা দেখতে হবে কি, যদি আমার এই রোটরটা ঘোরে, রোটরটা কি কন্টিনিউয়াস এভাবে ঘুরতেছে, রাইট? যদি আমাদের এখানে বলি এই রেসপেক্টে কি কন্টিনিউয়াস ঘুরতেছে, তাহলে আমাদের কি আসতেছে, ঘূর্ণন একটা বেগ আসবে, সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স যদি আসে এই যে এফসি, একটা এফসি চলে আসতেছে আমাদের। আর ই বললাম কি, যেটুকু সেন্টার অফ গ্র্যাভিটি কি যেটুকু ইনিশিয়ালি ডিসপ্লেসড হয়ে গেল, ইসেন্ট্রিসিটি ক্রিয়েট হলো, এম হচ্ছে মাস অফ রোটর। ওয়াই কি, যেই আমরা চালু করব স্পিড, রোটরটা চালু করব, লেটস সে আমার একটা স্পিডে কি হচ্ছে, শেফটটা ভাইব্রেট করা শুরু হয়েছে, তার মানে কি একবার রোটরটা একটু উপরে আছে একবার একটু নিচে আছে।
যে ডিসপ্লেসমেন্টটা দিচ্ছে হাইয়েস্ট ওয়াইতে, তো অ্যাডিশনাল ডিফ্লেকশন যেটা এটা, তাহলে কি ওয়াই এর ভ্যালু যখন আমার ইনফিনিটি হয়ে যাবে বা অ্যাডিশনাল ডিফ্লেকশন যখন ইনফিনিটি হয়ে যাবে তখনই আমি বলতেছি ক্রিটিক্যাল বয়েলিং স্পিড। আর এস তে কি বোঝায়? স্টিফনেস। এখন আমরা যদি বলি যে সেন্ট্রিফিউগাল ফোর্সকে কি বলতে পারি? এফসি ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার, আর না, কারণ এটুকু রেডিয়াস ধরে ঘুরতেছে না, এম ওমেগা স্কয়ার আর, বা আর কি ডিসপ্লেসমেন্ট, তার যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট সেখান থেকে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে। তাহলে সেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট যদি এটা ধরি, এটা থেকে কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এখান থেকে সেন্টার অফ গ্র্যাভিটিটা কতটুকু ডিসপ্লেসড হলো। এর আগে তো ছিল ই, এখন গেল কোথায়? এখানে গেল না, কেন্দ্রমুখী বল। ওকে, এখন যেহেতু শ্যাফটটা কি করতেছে, একটা যে কোনো জিনিস কি এখান থেকে যদি ডিসপ্লেসড হয়ে যায়, দ্যাটস মিন ইট উইল অ্যাক্ট লাইক এ স্প্রিং। তার মানে এখানে কি হবে? একটা স্ট্রেইন এনার্জি জেনারেট হবে, যেটা কি করবে, যে ফোর্সটা কাজ করে সেটাকে বলা হয় এস ওয়াই, মানে স্প্রিং ফোর্সের মতো, যেটা হচ্ছে ফোর্স রেজিস্টিং দ্য ডিফ্লেকশন ওয়াই। এখন একটা পর্যায়ে আমরা যে ফোর্স ইকুইলিব্রিয়াম ধরি, লেটস সে আমাদের হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টে রাখবো আমরা, হ্যাঁ, ইকুইলিব্রিয়াম মানে দুটো, এই যে এইখানে যে ফোর্সটা হচ্ছে আর এখানে দুটো ইকুইলিব্রিয়াম যদি করি, আমরা একটা ইকুইলিব্রিয়াম পজিশন আনি, তাহলে সেক্ষেত্রে কি হবে? ইকুইলিব্রিয়াম যদি আনি তাহলে এই যে এক্সপ্রেশনটা এমন হবে, এই এক্সপ্রেশনটার মাধ্যমে কি করব আমরা? ফাইনাল একটা ইকুয়েশন পেয়ে যাবো, যেটাকে বলতে পারি যে এমন। তাহলে আমরা এখানে থেকে জানি কি এস বাই এম কি, এটা কি নর্মাল ফ্রিকোয়েন্সি না, নর্মাল সার্কুলার ফ্রিকোয়েন্সি যেটা, বা নর্মাল ফ্রিকোয়েন্সি, সেটা বসাই দিলাম। এখন যদি আমরা একটু অ্যানালাইসিস করি, লেটস সে আমাদের কি হয়েছে, যে যে স্পিডে আমাদের ঘুরতেছে এটা ন্যাচারাল, কিন্তু ন্যাচারাল ফ্রিকোয়েন্সির জন্য যে অ্যাঙ্গুলার ভেলোসিটিটা ইনডিউসড হয় সেটা, তাইলে এটা আমার শ্যাফটের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, আর এটা আমি অপারেটিং। এখন আমি যদি বলি যে অপারেটিংটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি না, জাস্ট বেশি হয়েছে আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে, সেক্ষেত্রে কি আসবে? ভ্যালুটা নেগেটিভ চলে আসবে না? হুম, তাহলে কি লিখবে? দ্য শ্যাফট ডিফ্লেক্স ইজ অপোজিট ডাইরেকশন। তাহলে শ্যাফটটা কি অপোজিট ডাইরেকশনে ডিফ্লেক্ট করা শুরু করবে। তার মানে কি, আমি যদি বলি যে শ্যাফটটা উঠে গেছে, শ্যাফটটা যদি প্রথম দিকে একটা স্পিডের পর উঠে যায় ইসেন্ট্রিসিটির জন্য, তাহলে যদি আমরা বেশি স্পিডে রাখি, এর সিজি যেহেতু উপরে উঠে গেল না, সিজিটা কি একটু নামবে কিন্তু। তার মানে কি, আমরা যত স্পিড বাড়াবো, যতক্ষণ ক্রিটিক্যাল স্পিডে না আসে বা ডাবল ক্রিটিক্যাল বা ট্রিপল ক্রিটিক্যালে না আসে, তত আমাদের কি হবে? এটা ইকুইলিব্রিয়াম পজিশনে আসতে সাহায্য করবে। এখন তাহলে কোন সময় ক্রিটিক্যালটা হবে বলতে পারবেন? যখন এই যে অ্যাডিশনাল ডিফ্লেকশনটা জিরো হবে, সরি ইনফিনিটি হবে, জিরো না ইনফিনিটি। একটা বস্তু কখন ইনফিনিটি হয়? ইনফিনিটির সংজ্ঞাটা কি বলুন তো? 1 কে 0 দ্বারা ভাগ করলে। তাহলে আমরা বলতে পারি এই ভ্যালুটা যদি জিরো হয়, এই যে ভ্যালুটা, আমরা বলতে পারি কি আমাদের এই টোটাল সিস্টেমটার অ্যাডিশনাল যে ডিফ্লেকশন হবে সেটা জিরো, হ্যাঁ, মানে ইনফিনিটি। তাহলে আমরা কি বলতে পারবো এখন? তাহলে যখন জিরো হবে, যখন এই দুটো সেম হবে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমরা যে স্পিডে ঘুরাচ্ছি সেটা ওই শ্যাফটের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সমান যদি হয়, এই যে একটা শ্যাফট তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকবে, তার সমান যদি হয়ে যায় আমাদের স্পিডটা,
তখন কিন্তু ইট উইল বি ক্যাটাস্ট্রফিক, কারণ রেজোনেন্স ক্রিয়েট হয়। হ্যাঁ, রেজোনেন্সের কারণে এটাতে যদি আমরা কন্টিনিউয়াস রান করতে থাকি, আমাদেরটা কি ইজিলি ফ্র্যাকচার হয়ে ভেঙে পড়ে যাবে। এই জন্য দেখবেন কিছু টারবাইন ইন্ডাস্ট্রিতে যদি ইয়ে থাকে যে টারবাইনটা মনে করেন ক্রিটিক্যাল স্পিড কত বলছে, 2000 আরপিএম, তা আপনি মনে করেন 1000 থেকে শুরু করলেন, তবে কি 100, 1000, 1100, 1200, 1300, 1400, 1500, 1600 করে আস্তে আস্তে বেড়ে প্রায় 2000-এর কাছে গেলেন। 2000-এর কাছে হাতে হাতে আপনি দেখবেন এখানে 1 সেকেন্ডের কম রেখে 2050 করে দিলেন লেটস সে। কেন করলাম? আমি যদি এখানে যদি 1 মিনিট আস্তে আস্তে ঘোরাতাম এই 2000 আরপিএম এ, তাহলে কিন্তু আমার জিনিসটা কি হতো, ফেলিয়ার হওয়ার চান্সটা বেড়ে যেত। 2050 বা আমি ধপ করে আরো বাড়াই দিলাম যে আমাদের স্পিডটা একবারে কত 2400 করে দিলাম মনে করেন। তার মানে কি আমি এই যে ক্রিটিক্যাল ওয়ার্লিং স্পিডে বা আমার যে অ্যাডিশনাল যে এটা কি হচ্ছে, এটা আমরা চাচ্ছি যে এখানে আসতে, যত স্পিড বাড়াবো তত কি নিচে আসবে ডিফ্লেকশন। মানে এটা হচ্ছে হাইপোথেটিক্যাল ডিফ্লেকশন, যেটা সেটা লেটস সে এই জায়গায় এখন যখন ঘোরা শুরু করছে, আমরা নিচে নামায় এখানে আনলে মোস্ট স্টেবল হবে আমারটা পজিশনটা। তা আমরা কি জানি যে 2000 আরপিএম এ যখন ঘুরাবো কন্টিনিউয়াসলি, তখন এক পর্যায়ে এই ঘুরবে, প্রথম কয়েকবার রাউন্ড করবে করবে, বেশিক্ষণ যদি রাখি তাহলে কি করবে, ফ্র্যাকচার করে ভেঙে যাবে, কিন্তু একদম ক্র্যাক হয়ে যাবে। তা এটা যদি না চাই, তাহলে আমাদের একটা লিমিটের পর কি করতে হবে, তাড়াতাড়ি স্পিডটা বাড়াই দিতে হবে যাতে ওর থেকে অনেক বেড়ে যায়। তখন কি হবে যে আমার সেন্টার অফ গ্র্যাভিটিটা প্রায় ইকুইলিব্রিয়াম পজিশনের কাছাকাছি চলে আসবে এবং আমরা কি স্ট্যাবিলিটিটা পাবো। এটাই হচ্ছে ওয়ারলিং শিফটের কনসেপ্ট। তার মানে কি হচ্ছে, আমাদের বেশি রাখলে বেটার, কারণ কি আমাদের ডিফ্লেকশন যেটুকু হচ্ছে তার কি অপোজিট ডাইরেকশনে আমার এই সিজিটা কাজ করা তখন শুরু করে। হুম, এখন তাহলে আমরা ক্রিটিক্যাল ওয়ার্লিং স্পিড তাহলে কখন পাবো, যখন হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সমান আসবে। তার মানে আমরা যদি এটা বলতে পারি যে এইভাবে লিখতে পারি, সিচুয়েশনটা যদি এভাবে লিখি আমরা, তাহলে সেটাকে কি আমরা জাস্ট ওমেগা স্কয়ার, তাহলে এমন আসে। দেন কি বলতেছে, আমরা এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যখন ক্রিটিক্যাল ইয়াতে চলে যায়, মানে ওমেগা ইয়াতে চলে যায়, তখনই আর কি ক্রিটিক্যাল ওয়ার্লিং স্পিডটা ওই পজিশনের জন্য আমরা পেতে পারি। তাহলে ক্রিটিক্যাল ওয়ার্লিং স্পিড কি একটা ন্যাচারাল ওয়ার্লিং স্পিডই না আমার, যেটার ভ্যালুটা কি আমরা এই যে এইভাবে পেতে পারি। আর ডিফ্লেকশনটা কত, সেটা এই যে আরপিএস এ যদি আমরা ক্যালকুলেশন করতে যাই সেটা পেতে পারি। তাহলে আমরা যদি জানি যে মানে স্ট্যাটিক ডিফ্লেকশনটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা কিন্তু ক্রিটিক্যাল ওয়ার্লিং স্পিডটা জানতে পারবো। তার মানে কি লিখছে এখানে দেখেন, এই যে critical or whirling speed is the same as natural frequency of key longitudinal and transverse vibration, but its unit will be revolution per second. তার মানে ক্রিটিক্যাল স্পিডটা কে কি আমরা যেমন ইয়েটা হার্টসে নিতাম, এটা রেভলিউশন পার সেকেন্ডে নেওয়া হয়। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত। নেক্সট দিন আপনাদের একটা ম্যাথ আছে, আর ডাঙ্কার্লির ইয়েটা দেখবেন কিন্তু সবাই, এই যে এটার মেথডটা, একটা শেফটে যখন নাম্বার অফ পয়েন্ট লোডস থাকে তখন। আমরা নেক্সট দিন হচ্ছে একটু অ্যাডভান্সে যাব, সেটা হচ্ছে ড্যাম্পিং। আপাতত এখানে ভিসকাস ড্যাম্পিং, যে কোনো ইয়ে দিয়ে করা যায়, একটা রেজিস্ট্যান্স রেখে আমরা কি করব, ভাইব্রেশনটাকে কমাবো। তার মানে কি ভাইব্রেশন কন্ট্রোলিং একটা এজেন্ট আমাদের নেক্সট দিন আমরা দেখাবো। ততদিন ভালো থাকে সবাই, আজকে এই পর্যন্তই।